শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞানের 14 নম্বর লেকচারটা একটু দেখব। আচ্ছা, বিজ্ঞানের 14 নম্বর লেকচার এটা হচ্ছে ইলেকট্রনিক্স। এটা একটু অন্যান্য অধ্যায়গুলোর তুলনামূলক একটু কঠিন কিছুটা। তো আমরা মানে সাধারণত যে রকম প্রশ্নগুলো বা যে ইনফরমেশন গুলা পরীক্ষায় আসে, সাধারণত আমরা ওই জিনিসগুলোই দেখবো। কারণ এখানে অনেক কিছুই বুঝার আছে। আর এত কিছু তো এখানে ওভাবে যদি কোনো সায়েন্সের না অনেকে বা ওভাবে বোঝানো সম্ভব হবে না, সময় হবে না। তো সেক্ষেত্রে মানে যতটুকু আহ বললে বুঝবা আমরা ওই জিনিসটুকু বলবো, আর কিছু ইনফরমেশন আছে ওগুলো না হলেও চলবে। এখন অ্যাটলিস্ট দেখো ইলেকট্রনিক্স অধ্যায়ে আমরা যে জিনিসগুলো দেখবো, এই যে এখানে দেখো পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী। এখানে তোমাকে বেসিক ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। এখানে দেখো, এখানে বলছে যে সিলিকনের কথা। আমরা তো জানি যে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14, ঠিক না? এই যে এখানে লিখে রেখেছি 14 ইলেকট্রন বিন্যাস আমরা জানি কি? এই যে 1s2 2s2 2p6, এটা যদি কেউ জানো ভালো, না জানলে এটা শুরু দিয়ে কিন্তু পড়ানো হয়েছে, হ্যাঁ। না এগুলা জানতো বা এমন কোনো কথাও নাই। 3s2 3p6 দেখো, এই যে 3s2 মানে এখানে দেখো এটা হলো 1s, এটা হলো 2s অরবিটাল, এটা এটা 2s, এটা 3s, এটা 3p, মানে 1s2 2s2 2p6 3s2 3p6। এগুলো নিয়ম আছে করার, যাই হোক সেটা এখন বলার কথা না। তো এখন দেখো এখানে তিন, সর্ববড় শক্তি স্তর কোনটা? 3। দেখবেন 3s2 আছে, 3p আছে। 3s এ আছে দুইটা ইলেকট্রন, 3p তে আছে দুইটা ইলেকট্রন, তাহলে মোট কয়টা? 4টা। তার মানে সবচেয়ে বাইরের কক্ষপথ কত? এখানে এমনি দেখলে তো বোঝা যায়, এক, এটা হচ্ছে দুই, এটা দুই, এটা তিন, এটা তিন। সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো তিন। তিন আছে দুইটা। তা দুইটাতে মোট ইলেকট্রন আছে কয়টা? এখানে দুইটা, এখানে দুইটা, 4টা মোট ইলেকট্রন আছে। তার মানে এই যে সিলিকনের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। এটা কেন বলছি? এটা বলার কারণ হচ্ছে আমরা জানি যে বিভিন্ন যৌগগুলো গঠিত হয় বা তখন সাধারণত কি করে, যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, এটা কোন জায়গায়? সর্ববৈশিষ্ট্য কক্ষপথের মধ্যে হয়। আর আমরা জানি যে বিদ্যুৎ এই যে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় কিসের কারণে? ইলেকট্রনের তোমার কি বলে সঞ্চালনের কারণে বিদ্যুতের আহ বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। তো এখানে দেখো যে তার মানে এই সিলিকনের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে কয়টা আছে? 4টা ইলেকট্রন আছে। এই 4টা মানে এটা, এগুলাকে আমরা বলি একটা কি বলে, মৌলের সর্ববৈশিষ্ট্য কক্ষপথে যে কয়টা ইলেকট্রন, ওগুলোকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। যোজ্যতা ইলেকট্রন কেন বলি? কারণ এই যোজ্যতা ইলেকট্রনের মাধ্যমে সে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়। আমরা জানি না যে বিভিন্ন যৌগ দেখি একসাথে, অনেকগুলো মৌল দেখি, একজন আরেকজনের সাথে যদি যুক্ত হয় বা ইলেকট্রন আমরা বন্ধনের সময় আমরা জানি যে বিভিন্ন বিভিন্ন রকম বন্ধন আছে। তো যাই হোক, এই যে ইলেকট্রন দিবে বা নিবে, যাই হোক যেটাই করুক, এটা কোন কোন জায়গার ইলেকট্রনের মধ্যে ঘটে? এই বাহিরের ইলেকট্রনের মধ্যে ঘটে, সর্ববহিষ্ঠ কক্ষপথে। তো দেখো এখানে সিলিকনের বই খোলকে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে, জিনিসটা একটু দেখবা। তো এই যে 4টা ইলেকট্রন, এ কি করে? যদি কোনো কারণে ধরো আহ 4টা ইলেকট্রন কাউকে দিতে পারে বা কারোর সাথে শেয়ার করতে পারে, তা দিলে কি হয়, শেয়ার করলে কি হবে? ধরো কাউকে যদি দেয়, তাহলে 4টা দিয়ে দিলে কি হবে? 10টা হবে। আমরা জানি যে সব মৌলের একটা কমন একটা নেচার হচ্ছে কি, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা। তা আমরা জানি যে এটা 14, এর কাছাকাছি আছে কি? 10 আছে, 18 আছে। নিয়ন আর্গন, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে কত? 18। তাহলে 4টা যদি দিয়ে দিতে পারে, তাহলে হয় কত? নিয়নের নিকটস্থ। আর যদি 4টা অন্য কারো থেকে 4টা নিতে পারে, তাহলে কয়টা হবে? এখানে আছে 14টা, আর 4টা নিলে 18টা হয়। হ্যাঁ। তখন একটা মানে সাধারণত সবাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে কেন চায়? কারণ নিষ্ক্রিয় গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে সাধারণত। ওই বৈশিষ্ট্য মানে নিষ্ক্রিয় গ্যাসের সমকক্ষতা অর্জন করলে কি হয়, তারা কারোর সাথে আর ওইরকম ভাবে বিক্রিয়াও করতে হয় না। ধরো একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয় আর কি। এই জন্যই তখন কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এই জন্য স্বাভাবিক অবস্থায় যখন এই যে কারোর সাথে আহ বিভিন্ন কি বলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক মানে 18টা, এখানে আছে 14, আরো 4টা, কারো কাছ থেকে নেয়, নিয়ে 18টা হয়। 18টা হলে কি হয়ে যায়? নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস যে আর্গনের ইলেকট্রোবিন্যাস কাঠামোটা অর্জন করে সে, তখন আর্গনের মতো আচরণ করা শুরু করে। মানে সাধারণত কারোর সাথে কি বিক্রিয়া টিক্রিয়া করে না, তখন কি করে? তখন এটা উত্তম অন্তরক হিসেবে কাজ করে। আমরা জানি অন্তরক মানে কি? যার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না।
আমরা জানি, শুরুতেই বলছি বিদ্যুৎ মানে এই কথাটা একটু বেশি করে জন্য বারবার বলতেছি, বিদ্যুৎ প্রবাহ মানে কি ইলেকট্রন সরবরাহ হতে হবে, নচেৎ কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন যদি এবার কোনো কেউ যদি এই কি বলে নিষ্ক্রিয় আসলে ইলেকট্রন অর্জন করে, তাহলে সে তো আর বিক্রিয়া করবে না ইলেকট্রন, কারণ তার ওই যে বই কক্ষপথার মুক্ত ইলেকট্রন থাকে না। তো এইরকম আর কি, যেমন 14টা আছে, কার সাথে 4টা নিলে শেয়ার করলে তখন 18টা হয়ে যায়, 14 আর 4 18 হয়। তখন কি হয়, সে আর ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকে না, আর বিক্রিয়া করে না। ফলে কি হিসেবে কাজ করে, উত্তম অন্তরক হিসেবে কাজ করে। এখন এই অন্তর তুমি চাইতেছো যে অন্তরকের মধ্যে এটাকে একটু প্রবাহী করার জন্য, এর মধ্যে দিয়ে তুমি প্রবাহ ধর্মটা আনতে চাও। এখন কি করবা, এতে কি করে, তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করলে তখন কি হয়, এর মধ্যে আস্তে ধীরে কিছুটা ইলেকট্রন চলাচলের জন্য মুক্ত হতে থাকে। এখন এই যে এই কাজটা করার জন্য তোমাকে এটার মধ্যে কিছু অন্য কিছু পদার্থ মিশ্রিত করতে হবে, মানে ভেজাল। এই যে এটাকে তুমি, এই যে এটা হলো উত্তম অন্তরক, মানে কি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন তুমি এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে চাও, চাইলে কি হবে, তাহলে এর মধ্যে ভেজাল মিশ্রিত করতে হবে। ভেজাল হিসেবে কাদেরকে মিশ্রিত করতে পারি, আমরা যারা তিন যোজি আছে, যারা পঞ্চম যোজি আছে, ওদেরকেও কি তোমার মিশ্রিত করতে পারি। তিন যোজি কারা, এই যে তিন যোজি হলো ফসফরাস, কি বলে সিলিকন, জার্মেনিয়াম, এই যে কি বলে এই অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো তিন যোজি। পঞ্চম যোজি কারা, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলা এগুলো হচ্ছে কি পঞ্চম যোজি, মানে কি এদের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে আর কি। তাহলে এই যে এদের সাথে ভেজাল, সিলিকনের সাথে কি ভেজাল মিশ্রিত করতে পারো, তিন যোজিও করতে পারো, এই যেগুলা পঞ্চম যোজিও করতে পারো। হ্যাঁ, তো যদি তিন যোজি ইয়া করো, তাহলে কি তৈরি হবে, পি টাইপ। আর যদি পাঁচ যদি করো, তাহলে কি তৈরি হবে, এন টাইপ। জাস্ট তোমাকে এখানে দেখো, সায়েন্সের এগুলা আহ বুঝাতে হলে মানে এভাবে ওভাবে বোঝানোর কিছু নাই, কারণ এক ক্লাসে এগুলো বুঝবাও না, বা এগুলো বুঝালে শুধু এইটুকু নিয়ে একটা ক্লাস দেওয়া যায়। তো তুমি আপাতত শুধু এতটুকু মনে রাখো যে সিলিকন উত্তম অন্তরক। কারণ তুমি চাইতেছো একে পরিবাহী করার জন্য, তো পরিবাহী করার জন্য এর মধ্যে কিছু ভেজাল মিশাইবা। যদি তিন যদি যে মৌলগুলো আছে এগুলো ভেজাল হিসেবে মিশাও, তখন কি তৈরি হবে, তখন হবে কি পি টাইপ, মানে ধনাত্মক। আর যদি এ থেকে পাঁচ যদি যে মৌলগুলো আছে সেগুলোকে মিশ্রিত করো, তাহলে কি তৈরি হবে, এন টাইপ, মানে ঋণাত্মক অর্ধবাহী পরিবাহীতে পরিণত হবে। এতটুকু মনে রাখো যে তিন যোজিগুলা যদি আমি সিলিকনের সাথে মিশ্রিত করি, তাহলে মানে সিলিকন তো হলো চতুর্যোজী। দেখো সিলিকন হলো চতুর্যোজী, কারণ চারটা যোজনী, কারণ হচ্ছে কি তার সব কক্ষপথে, সর্ববহিষ্ঠ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। এভাবে যারা তিন যোজী, তার মানে তারা সর্ববহিষ্ঠ কক্ষপথে এই যে 3টা ইলেকট্রন আছে। আর যারা পঞ্চম যোজী, তাদের সর্ববহিষ্ঠ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন। যাই হোক, তার তিন যোজী গুলো মিশাইলে কি হয়, পি টাইপ, এবং প্লাস। আর হচ্ছে পাঁচ যোজী গুলো মিশাইলে কি হয়, এন টাইপ। এতটুকু মনে রাখো, আর কিছু না। অর্ধপরিবাহী ডায়োড, হ্যাঁ, তো অর্ধপরিবাহী ডায়োড, এই যে দুটো অর্ধপরিবাহী আমরা দেখলাম, যে পি টাইপ দেখলাম আর এন টাইপ দেখলাম। তাহলে পি টাইপ কিভাবে তৈরি হয়, এন টাইপ কিভাবে তৈরি হয়, সেটা আমরা বুঝলাম। যে তিন যোজী হইলে পি টাইপ, পাঁচ যোজী হইলে কি এন টাইপ। তাহলে এই পি আর এন, এই দুইটা একসাথে যুক্ত করলে একটা ডায়োড তৈরি করে। তাহলে এই ডায়োড এটা কি হিসেবে কাজ করে, রেকটিফায়ার হিসেবে কাজ করে। এগুলো হলো মনে রাখার বিষয়। পিএন জাংশন এটা কি হিসেবে কাজ করবে, রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ারের কাজ কি, এসি কে ডিসি তে কনভার্ট করা, শেষ। এইটুকু, এগুলো হলো মেইন পড়া। সম্মুখী যোগ, বিমুখী যোগ এগুলো না পড়লেও চলবে তোমার। এই যে ইনভার্টারের কাজ কি, ডিসি বা ডিসি কে এসি তে কনভার্ট করা। এগুলো হলো তোমার পড়া, এগুলো মনে রাখবা। অ্যাডাপ্টারের কাজ কি, এই যে দেখো, আমরা যে বাসা বাড়িতে বিদ্যুৎ ইউজ করি, সেটা ভোল্টেজ সাধারণত 220 ভোল্ট। এখন তুমি মোবাইলে চার্জ দিবা, মোবাইলে কি 220 ভোল্ট লাগে? মোবাইল লাগে অল্প ভোল্ট। তার মানে এখন এই যে 220 ভোল্টকে অল্প ভোল্টে কনভার্ট করে ব্যবহার করার জন্য আমরা অ্যাডাপ্টার ইউজ করি, যে মোবাইলের চার্জার। এই জিনিসগুলো দেখবা। ট্রানজিস্টর কে আবিষ্কার করছে দেখবা 1948 সালে, ট্রানজিস্টরের মাধ্যমে। এই যে কিভাবে তৈরি করা হয়, এনপিএন বা পিএনপি জাংশন মাধ্যমে তৈরি করা হয়। এগুলো এইটুকু রাখলে না। তারপরে দেখো ট্রানজিস্টর কি হিসাবে, দেখো ইলেকট্রনিক সার্কিট বা বর্তনীতে বিবর্ধক হিসাবে ব্যবহার করে, বা সুইচ হিসাবে কি ব্যবহার করা হয়, এটুকু মনে রাখলে না। মোটামুটি দাগানো লাইনগুলো মনে রাখলে না। দাগার লাইনে তাও সব লাগবে না, অনেক কিছু বোঝানোর জন্য লাগবে, এই জন্য দাগানো। তাহলে অ্যাম্প্লিফায়ার কি হিসেবে কাজ করে, একটু আগে বললাম যে বিবর্ধক। হ্যাঁ, বিবর্ধক হিসেবে কাজ করবে। কয় ধরনের, এবিসি, 3 ধরনের। সবচেয়ে ভালো কোনটা, এ। দক্ষতা কত, 90% মনে রাখবা। এই যে এটা, এটা কম্পিউটারও আছে, যে আইসি মানে কি ইন্টিগ্রেটেড সার্কিট কে আবিষ্কার করছে, এটা মনে রাখবো কত সালে, জ্যাক কেলভি 1958। এগুলো মনে রাখবা। কি কি থাকে, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর। হ্যাঁ, এটাই।
ব্যবহারের ফলে কি হয়, কম্পিউটার ছোট হয়ে যায়, মানে এগুলা দেখবা। তারপর আছে কি আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে একটু পড়া আছে, এগুলো একটু দেখবা। যে এই যে এক্স রে বা রঞ্জেন, হ্যাঁ, এক্স রে রশ্মি এটা কে আবিষ্কার করছে? রঞ্জেন। একককে ওই বেটার নাম অনুসারে এক্স রে একক হলো রঞ্জেন। এটা দিয়ে কি কাজ করে? হীরার মধ্যে দিয়ে যেতে পারে, এই জন্য হীরক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই যে হাড়টা যে আমরা জানি যে ওই যে হাসপাতালে গেলে তোমার হাতটা ভাঙলে কোন জায়গায় ভাঙছে টাঙছে এগুলো দেখার জন্য এটা লাগে, যে এগুলো এগুলো একবার রিডিং দিবা। হাড়, হাড়ের দাগ, ফাটল, ভেঙে যাওয়া, শরীরের ভিতর ফুসফুসে কোনো ক্ষত স্থান, গোয়েন্দা বিভাগ, এগুলো এগুলো আসে। কাঠের বাক্স বা চামড়া থলিতে বিস্ফোরক লুকিয়ে যদি তুমি কোথাও নেও, এগুলো ওই যে বিমানবন্দর এই এগুলা মাধ্যমে, এক্স এর মাধ্যমে চেক করে এগুলা। তোমার ব্যাগের মধ্যে কোনো কিছু বিস্ফোরক জাতীয় কিছু নিচ্ছ কিটা। তাহলে এই জিনিসগুলো একটু পড়বা, এগুলো একটু লাগবে। এই জন্য দেখা যায় যে অনেক সময় তুমি যারা যে ডাক্তার বা যারা এগুলো নিয়ে কাজ করে, এক্স রে মেশিন চালানোর সময় তারা কি করে, লেডের অ্যাপ্রন ব্যবহার করে, কারণ তাদের শরীরেও তো লাগতে পারে, লাগলে তো ওখান থেকে খবর হয়ে যাবে। তাহলে দেখো, এই যে তেজস্ক্রিয়তা, এটা হলো রঞ্জন রশ্মি বা এক্স রে। এখন তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, এখন দেখো এই যে আমরা জানি যে যেসব মৌলগুলার পারমাণবিক সংখ্যা অনেক উচ্চ, হ্যাঁ, ভারী মৌল, এগুলা থেকে অনেক সময় কি স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন রশ্মি নির্গত হয়। এগুলাকে বলা হয়, ওই ধরনের এগুলো বলা হয় তেজস্ক্রিয়তা। এটাকে আবিষ্কার করছে তার হেনরি বেকেরেল। হ্যাঁ, ইউরেনিয়াম থেকে সর্বপ্রথম আবিষ্কার করছে। পরবর্তীতে মাদাম কুরি এবং তার স্বামী পিয়েরা কুরি এরা আরো এটা নিয়ে আরো পরীক্ষা করছে। পরবর্তীতে দেখলো দেখলো যে ইউরেনিয়াম ছাড়াও আরো আছে, রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, যাই হোক এগুলোর নামগুলো দেখলা। এগুলা থেকে কি এর রশ্মি নির্গত হয়, তারপর উনি নাম দিছে কি ওইটা বেকটেল রশ্মি। হ্যাঁ, পরবর্তীতে এই বেকটেল রশ্মিটার নাম দেওয়া হয়েছে কি তেজস্ক্রিয় রশ্মি। এটার জন্য ওই হাজবেন্ড ওয়াইফ দুজনে নোবেল পাইছে 1900 কত সালে, 3 সালে। হ্যাঁ, পরবর্তীতে আবার কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কার করার জন্য আবার জুলিও কুরি দম্পতি কি করছে 1935 সালে যৌথভাবে রসায়নে কি নোবেল পাইছে। এই জিনিসটা একটু দেখবা। আচ্ছা, আমরা জানি যে এই একটু আগে যে বললাম তেজস্ক্রিয়তা, এখান থেকে সাধারণত আলফা বিটা ওই যে বললাম না ভারী মৌলগুলা থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হয়, কোন এগুলো সাধারণত কি আলফা বিটা গামা এগুলা। আর এগুলোর পারমাণবিক সংখ্যা সাধারণত কত, 82 এর বেশি। এই নামগুলো এগুলো একবার রিডিং দিতে পারো। একক কি, তারপর হচ্ছে এটা শনাক্তকরণের রেডিও অ্যাক্টিভ মৌল শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়, গাইগার মূলের কাউন্টার বা গাইগার কাউন্টার ব্যবহৃত হয়, এটা একটু মনে রাখার বিষয় আছে। তেজস্ক্রিয় আইসোটোপ, তারা এই যে কার্বন 14, আয়োডিন 131, হিলিয়াম এত, এই যে এগুলো ব্যবহারগুলো একটু দেখবে। এই কোন তেজস্ক্রিয় আইসোটোপটা কি কাজে ব্যবহার করা হয়, যেমন দেখো টেকনিশিয়াম যে 99M, এটা আইসোটোপ, এটার সাহায্যে কি করে ব্রেন, লিভার, প্লিহা, হাড়ের ইমেজ সম্পন্ন করা হয়। তারপর দেখো এই যে আয়োডিন 131, এটা আমাদের গলগণ্ড রোগ নির্ণয়, থাইরয়েড ক্যান্সার। কারণ এগুলো হলো গুরুত্বপূর্ণ, মানে কোন আইসোটোপটা, তেজস্ক্রিয় আইসোটোপটা আমি কি কাজে ব্যবহার করছি। এখানে এটা মনে রাখতে হবে, তেজস্ক্রিয় আইসোটোপ, আইসোটোপ তো আমরা জানি যে যাদের লাস্টে পি আছে, পূর্ণ সংখ্যা সমান। তেজস্ক্রিয় মানে কি যাদের পারমাণবিক সংখ্যা কত এর বেশি, 82 এর বেশি, এটুকু মনে রাখতে হবে। এগুলো সাধারণত ভারী মৌল আর কি। আরো কিছু মৌল আছে, তেজস্ক্রিয় মৌল আছে, তাদের অধ্যায়ও তুমি জানতে পারো, মানে অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে। যেমন ইউরেনিয়াম 238, এর অর্ধেক আয়ু ক্ষয় হতে কত, 450 কোটি বছর, বাবা, দেখছো। কার্বন 14 তেজস্ক্রিয়, এর অধ্যায়ও কত, এত, মানে অর্ধেক ক্ষয় হতে দেখো। এই যে 100 গ্রাম কার্বন 14, এর তেজস্ক্রিয় ক্ষয়প্রাপ্ত হয়ে 50 গ্রামে পরিণত সময় লাগে 5568 বছর, বুঝো। মানে অর্ধেক, মানে কি অর্ধেক ক্ষয় হতে সময় লাগে কত বছর, 5568 বছর। মানে অর্ধেক মানে বুঝছো, মানে মানে তেজস্ক্রিয় মূল গুলা তাদের যে অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে, তাহলে দেখছো কত, বুঝছো। তাহলে আলফা বিটা গামা এটা মনে রাখবা। আলফা, আলফা আমরা তো জানি আলফা মানে কি, তোমার এই যে আলফা মানে হচ্ছে তোমার ওই যে হিলিয়াম, হলো কি হিলিয়াম, এসি। হ্যাঁ, এটা হিলিয়াম তো আমরা জানি ধনাত্মক চার্জ বিশিষ্ট, কি বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই যে হিলিয়াম নিউক্লিয়াস বা দ্বিআয়ন বা ধনাত্মক আয়ন, দ্বিআয়ন। হ্যাঁ, এটা এর মনে রাখবা। তো তার মানে এটা যে ধনাত্মক আয়ন, তার মানে চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা তো বিচ্যুত হবে, ঠিক না। বিটা, বিটা হলো ঋণাত্মক আয়ন, এটা মনে রাখবো, বিটা কি ঋণাত্মক আয়ন। হ্যাঁ, এটা মনে রাখবা। আচ্ছা, একটা নিউট্রন ভাঙলে কি পাওয়া যায়, প্রোটন আর এই বিটা পাই, এগুলো একটু মনে রাখার বিষয়। তাহলে এই যে আলফা হলো ধনাত্মক, বিটা হচ্ছে কি এই যে বিটা বি, এটা হচ্ছে কি ঋণাত্মক আয়ন। তারপরে যে গামা, গামা হলো নিউট্রাল, এটা কোনো চার্জ নাই।
চার্জ যদি কোনো চার্জ বা ভর না থাকে তাহলে কি চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা কি বিক্ষিপ্ত হবে? হবে না। তবে এই যে দেখো, আলফা বিটা গামার মধ্যে জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকারক কোনটা? গামা, এটা মনে রাখবা। হ্যাঁ। তারপর হলে যে ক্যান্সার চিকিৎসায় গামার ব্যবহার করা হয় বিভিন্ন আইসোটোপ, এগুলো একটু দেখবা। হ্যাঁ, এই যে যেগুলো বিগত বছর আসছে এই প্রশ্নগুলো মাস্ট দেখবা। এই যে নবায়নযোগ্য শক্তি, এগুলো তো বুঝোই যে যে শক্তি একবার ব্যবহার করার পর বারবার ব্যবহার করা যায়, ওটা হলো নবায়ন শক্তি। যেমন কি এই জাস্ট এগুলোই আসে, যে মাঝে মধ্যে আসে যে নিজের কোনটি নবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য শক্তি নয় এরকম। তাহলে সৌরশক্তি, বায়োগ্যাস, বায়ুপ্রবাহ, পানি, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, হাইড্রোজেন শক্তি, এগুলো এগুলো মানে বারবার, মানে যে শক্তি বারবার ব্যবহার করা যায় এগুলো হলো নবায়নযোগ্য শক্তি। আর যে শক্তি একবার ব্যবহার করলে শেষ, হ্যাঁ, ওগুলা অনবায়নযোগ্য শক্তি। আমরা এই যে দেখবো, এই যে বিভিন্ন জ্বালানি গুলা, জীবাশ্ম গুলো, চলে এই নামগুলো একটু শিখবা। আর এগুলো তো আমরা সবাই জানি, যে সৌরশক্তি মানে উৎস কি? সূর্য। এগুলো কে না জানে? তারপরে এই সৌরচল্লী, আমরা বাসায়, অনেকের বাসায় সোলার ইউজ করে না? সোলার প্যানেল। সোলার প্যানেল আমরা কি করি? সূর্যকে থেকে তো শক্তিটা আসে, যে ফোটন কণাকে, যে শক্তি ওটাকে আমরা শোষণ করি, হ্যাঁ, নিয়ে ধরে রাখি আর কি। এই জিনিসগুলো একটু দেখবা, সৌরচল্লী। হ্যাঁ। তারপর মানে এটা এখানে মনে রাখবা যে সবচেয়ে বড় শক্তিশালী সৌর শক্তি কেন্দ্র কোন জায়গায়, আর সৌরচুল্লী কোন জায়গায়। এগুলো ভারতের জয়পুরে বাদলা সৌর পার্ক। আর হইলো সৌরচুল্লী হইলো কোথায়? বৃহত্তর ফ্রান্সের ওরিলোতে। এগুলো, এটা একটু মনে রাখার বিষয়। আর সৌরশক্তি কি? সৌরশক্তির কেন্দ্রে সূর্য রশ্মিকে কাজে লাগায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর সৌরচুল্লী উচ্চ তাপমাত্রা সৃষ্টিতে কি ব্যবহৃত হয়। দুইটা মানে সৌরচুল্লী আর সৌর তোমার শক্তি, দুটো এক কথা না। যেখানে সৌরশক্তির কেন্দ্র হচ্ছে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর হলো সৌরচুক্তি, সৌরচুল্লী হচ্ছে যেখানে উচ্চ তাপমাত্রা সৃষ্টিতে যেটা ব্যবহৃত হয় সেটা। বায়োগ্যাস তো দেখবা, বায়োগ্যাস মানে সেখানে পানি আর যে গোবর, গোবর আর পানি কতটুকু থাকে, 1:2। এগুলো একটু দেখবা। সেখানে মিথেন থাকে, মিথেন কতটুকু থাকে সাধারণত, এটা মানে গুরুত্বপূর্ণ। কয়েকবার আসছে যে 60 থেকে 70%, বায়োগ্যাসে মিথেনের পরিমাণ 60 থেকে 70%। অনবায়নযোগ্য শক্তি মানে যেগুলো একবার গ্যাসকে একবার ব্যবহার করলে কি আর ব্যবহার করতে পারো? তেল একবার রান্না করছো, আবার কি খাইতে পারো? তো তুমি ওই তেল খাওয়ার পরে কোন জায়গা দিয়ে বাইরে হয়? হ্যাঁ, তোমার পাইপ দিয়ে বাইরে হয়। ওই তেল কি আর জীবনে খাইতে পারবা? পারবা না। তার মানে এই যে কয়লা, এগুলা জাস্ট নামগুলা মনে রাখবা। আর আমরা তো জানি জীবাশ্ম কিভাবে তৈরি হয়। এই যে উদ্ভিদ, প্রাণী, এগুলো মরে যায়, অনেক বছরের পর বছর ধরে রয়ে যায়, তারপর সেখান থেকে খনিজ টনিজ তৈরি হয়, ঠিক না? এগুলো একটু দেখবা, দানা লাইনগুলো দেখলে না। কারণ এই যে যেটা বললাম যে লক্ষ কোটি বছর ধরে পুরো থাকে, সেখান থেকে কি হয়? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসগুলো তৈরি হয়। এগুলোকে আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি। তার মানে এই যে জীবাশ্ম জ্বালানি কোনগুলো? এই যে এগুলা যেগুলো বললাম, যে কয়লা টয়লা, খনিজ গ্যাস, তেল, হাবি জাবি, এগুলা। আবার এগুলো হলো অনবায়নযোগ্য, মানে একবারে ব্যবহার করা যায়। আচ্ছা, জীবান্ত জীবাশ্ম নামগুলো একটু মনে রাখবা। যেগুলা কিছু জীবাশ্ম আছে মানে ধরো অনেক অনেক সময় ধরে আছে, মানে এখনো টিকে আছে আর কি। এটা একটা হইতে পারে। আরেকটা বলতে পারো যে ধরো এখন থেকে অনেক কোটি কোটি বছর আগে ছিল, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে এমন কিছু প্রজাতি দেখা যায়, 2-4টা, যেটা ক্যারেক্টার ওই যে 500 কোটি বছর আগে যারা বিলুপ্ত হয়ে গেছে তাদের ক্যারেক্টারের সাথে মিল আছে। এরকম এগুলোকে আমরা লিভিং ফসিলও বলি। তো এগুলা দেখবো, সিলাকান্ত মাছ এক্সাম্পল গুলো একটু দেখবা। কয়লা, কয়লা তো আমরা জানি যে কার্বনের একটা রূপভেদ। কার্বনের মূলের অবিশুদ্ধ রূপ হলো কি? কয়লা। এই যে দেখো, দেখো লাইনগুলো একটু পড়বা। ভূগর্ভে খনিতে পাওয়া যায় পাথরের মতো এক ধরনের কি শিলা, নাম হলো কি? খনিজ কয়লা। তাহলে অস্থিজ কয়লাকেও আইভরি ব্ল্যাক বলা হয়। এই যে খুবই গুরুত্বপূর্ণ কথা। আর যদি আমরা অপর্যাপ্ত বাতাসে কাঠকে পোড়াই, তাহলে যা পাই ওটাকে বলা হয় কি? কাঠ কয়লা। তাহলে এই যে খনিজ কয়লা কয় ধরনের? 4 ধরনের। পিট, লিগনাইট, বিটুমিন, অ্যানথ্রাক্স। পিট হলো একটু নরমটা, প্রাথমিকভাবে, প্রাথমিকটা। লিগনাইট হচ্ছে কি? এই যে পিটের পরেরটা। হ্যাঁ, এই যে বলছে যে পিট থেকে কয়লা তৈরি হওয়ার মধ্যবর্তী ধাপ, মানে পিটের পরে কয়লার আগে আর কি। যে একটু কি কালার, একটু মনে রাখবা, আমার মধ্যে দেয় লিগনাইটের কালার কি? খয়েরি। কার্বনের পরিমাণ 67 থেকে 68%। তারপর হলো বিটুমিন। বিটুমিন হলো কি? লিগনাইটের চেয়ে কঠিন, লিগনাইটের পরবর্তী লোক। তার মৃত গাছপালা যখন প্রায় 15 থেকে 20 কোটি বছর পচে থাকে মাটির নিচে, তখন সেখান থেকে তৈরি হয়। তখন এখানে কার্বন কতটুকু? 60 থেকে 80%। এগুলো মনে রাখবা। এক্সাম্পল হলো কোনটা? যেমন হলে কোক গ্যাস, কার্বন, কোক গ্যাস, এগুলা ব্যবহৃত হয়। অ্যানথ্রাক্স সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত, উজ্জ্বল কালো রঙের। হ্যাঁ, এদের কার্বন থাকে 92 থেকে, এই যে 92 থেকে 98%। এগুলো একটু দেখবা। প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে কত পার্সেন্ট? 80 থেকে 90%। হ্যাঁ। ইথেন থাকে কতটুকু? 13%।
প্রোপেন থাকে কতটুকু, 3%, এগুলো মনে রাখবে। কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে কিন্তু 95 থেকে 99% মিথেন থাকে, সালফার থাকে না। সিএনজি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এগুলো দেখবা। সিএনজিতে এই গ্যাসে কিন্তু সীসা, বেনজিন এগুলো থাকে না। এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ এগুলো দেখবা। এই যে কি কাজে, এগুলো তো আমরা জানি যে এলএনজি আমরা কি গ্যাস কি কাজে ব্যবহার করি, রন্ধন কাজ, গাড়ি, ভবন এগুলাতে। সিএফসির বিকল্প হিসেবে ব্যবহার করা হয় কোনটা? এলপিজি গ্যাস। এটি জ্বলা শেষ হয়ে গেলে কোনো অবশেষ থাকে না, তাই বর্তমানে এটা সিএফসির বিকল্প। কারণ সিএফসি তো হলো আমার কার্বন নিঃসরণ ঘটায়, হ্যাঁ, ওই যে পরিবেশের দূষণ ঘটায়। এই কারণে বর্তমানে ফ্রিজগুলো তো দেখা যায় সিএফসি টিএফসি ইউজ করে না। এই জন্য এখানে তাহলে সিএফসি বিপরীতে এলপিজি গ্যাসগুলো ব্যবহার করা হয়, কারণ এখানে সালফার নির্গত হয় না। তাহলে খনিজ তেল তেল এগুলো তো জানোই, অপরিশোধিত তেল। কি কি থাকে খনিজ? পেট্রোল, গ্যাসোলিন, প্যারাফিন, এগুলো লাইনগুলো একটু দেখলাম। এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। পেট্রোলকে বলা হয় কি? সবুজ জ্বালানি। তার মানে এটা মাস্ট মনে রাখতে হবে। পেট্রোলকে বলা হয় সবুজ জ্বালানি। পেট্রোল পানির চেয়ে হালকা, তাই আগুন পানি দ্বারা নেভানো যায় না। এই কথাটা লাস্টের 2-3টা লাইন মাস্ট মনে রাখতে হবে। পারমাণবিক শক্তি, এটা তো জানোই, যে এই যে বোমা মারে। পারমাণবিক বোমা শক্তিধর দেশ বর্তমানে 8টা, যদিও ইসরায়েলও আছে, এটাকে কাউন্ট করে না কিন্তু আছে। তো প্রথমে এটা শক্তি ব্যবহার শুরু করতে গিয়ে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন সাবেক, 1954 সালে। কিন্তু পারমাণবিক বোমার প্রথম ব্যবহার করছে কে? এটা কই নাই, আসলে কোথায় জানো, যে ট্রিনিটি। এটা গেল কই? পারমাণবিক শক্তি মানব কল্যাণ। আচ্ছা, প্রথম, তারপরে দেখবা যে প্রথম পারমাণবিক বোমা, যে ট্রিনিটি কে ইয়া করছে যুক্তরাষ্ট্র, এই জিনিসগুলো একটু দেখবা। এটা কোন জায়গায় যেন আছে, দাগালাম কিন্তু এখন পাচ্ছি না। এই যে আপেক্ষিকবাদ, এটা কে দিছে? এই যে জার্মান বিজ্ঞানী আইনস্টাইন। ইকাল টু এমসি স্কয়ার। হ্যাঁ, যা, না, এই কি বলে তোমার, যে কোনো আপেক্ষিকতার যে জিনিস সূত্রটা দিয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, এটার জন্য উনি নোবেল পুরস্কারও পাইছেন। এই জিনিসটা একটু দেখবা, ইকুয়াল টাইম সিস্টেম কে দিচ্ছে, মাঝে মধ্যে এটা বলে আপেক্ষিকতাবাদ কে দিয়েছে। কোন দেশের বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী। ইকুয়াল টাইম সিস্টেম, এটুকু মনে রাখবা। হিগস বোসন কণা, বিভিন্ন রকম কণা আছে। তো এখান থেকে মহাবিশ্বের 4 ধরনের কণা আছে: মহাকর্ষ, তাড়িৎ চুম্বক। এই যে এগুলো 4টা কণা। দুর্বল নিউক্লিয়ার বল, শক্তিশালী নিউক্লিয়ার বল, এগুলো একটু মনে রাখবা। আর এই যে বোসন কণা, বোসন কণা হলো কোনগুলো? এই যে গ্রাভিটন, প্রোটন, সাবলিউটন, গ্লুয়ন, এগুলা। হ্যাঁ, এটা যে ইয়ার সাথে, আম, এটার আবিষ্কারের সাথে আমার যে বাঙালি একজন বিজ্ঞানী ছিল, সবাই জানো, যে সত্যেন্দ্রনাথ বসু, হ্যাঁ, আইনস্টাইনের সাথে কি উনিও গবেষণায় ছিলেন। এই জন্য এই কণাগুলোকে আবার কি বলা হয়? ঈশ্বরের কণাও কি বলা হয়। আর আমরা আরেকটা কণা দেখছিলাম ওখানে, যে বললাম না, ফার্মিয়ান কণা। দুই রকম কণা না, বোসন, আর একটা হলো কি ফার্মিয়ান। ফার্মিয়ান কণা হলো কোনটা? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে ফার্মিয়ান কণা বলা হয়। এগুলো একটু দেখলা। তারপরে এই যে নিউক্লিয়ার যে শক্তি, এই যে অ্যাটমিক বোমা টোমা তৈরি করে, নিউক্লিয়ার ফিশন, ফিউশন। আচ্ছা, ফিউশন বাংলা ইংলিশ ওয়ার্ড মিনিং দিয়ে তো আমরা বুঝি যে ফিউশন মানে কোনো জিনিসকে একত্রিত করা। হ্যাঁ, ধরো অনেকগুলো জিনিস একত্রিত করা হলো ফিউশন। তার মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস, দুটা নিউক্লিয়াসকে একত্রিত করে একটা বড় নিউক্লিয়াস তৈরি করা হয়। তো ওই বিক্রিয়াটাকে বলা হয় কি? নিউক্লিয়ার ফিউশন। এটার মাধ্যমে কি তৈরি করে? এই যে হাইড্রোজেন বোমা তৈরি করছে, নিউক্লিয়ার ফিউশন। তার মানে এখানে এরকম রাখতে হবে যে নিউক্লিয়ার ফিউশন মাধ্যমে কি কি তৈরি করছে? হাইড্রোজেন বোমা তৈরি করছে কোন পদ্ধতিতে? মানে ফিউশন। ফিউশন মানে কি? একত্রিত করা, যে দুইটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস পরিণত হবে। আর ফিশন, ফিশন মানে কি? ভাঙন। মানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে ইয়ে হবে, বিশ্লিষ্ট হবে। তো ওটাকে বলা হয় কি? ফিশন। হ্যাঁ। তো এই যে মানে এগুলো কারা, এই এখানে এই যে ইউরেনিয়াম সবচেয়ে অস্থির আইসোটোপ, মানে কোনটা হলে কিরকম, এই নামগুলো একটু দেখবা, কারণ আমরা দেখানোর কিছু নাই। আচ্ছা, এই যে বৈদ্যুতিক, এই যে পারমাণবিক চুল্লিতে কি কি ব্যবহার করে, এগুলো একটু দেখবা। আহ, যে নিয়ন্ত্রণ করে যে যন্ত্রে, ওটাকে বলা হয় কি? নিউক্লিয়ার রিয়েক্টর বা নিউক্লিয় বিক্রিয়ক, বা একে পারমাণবিক চুল্লিও বলা হয়। পারমাণবিক চুল্লিতে কি কি আছে? পারমাণবিক চুল্লির এই যে মূল বস্তু বা মজ্জা কিসের তৈরি? গ্রাফাইটের তৈরি। খুব গুরুত্বপূর্ণ কথা। সেখানে এই যে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কি ব্যবহার করে? ইউরেনিয়াম। এই যে দেখো না, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ মাঝে মধ্যে ইয়া বলে যে ইরান, ইরানকে মাঝে মধ্যে সতর্কতা দেয় যে ইরান ইউরেনিয়াম ইয়া করতেছে, জমাইতেছে। কারণ কি? ইউরেনিয়াম দিয়ে
এটা হলো এই যে পারমাণবিক চুল্লির মেন জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। এগুলো বেশি সমৃদ্ধ করলে তো ওদের জন্য ক্ষতিকারক, এই জন্য ওরা এগুলো নিয়ে বারবার হাওয়া করে। তো আর সেখানে আমরা বোরন তন্ত্র কি ব্যবহার করে, আর তাপ পরিবাহক হিসাবে কি ব্যবহার করে, সোডিয়াম। এই কথাগুলো একটু মনে রাখবা, লাগানো লাইনগুলো। পারমাণবিক বোমা, যে হ্যামার, এই যে এটা পারমাণবিক বোমা প্রথম ইয়া করছে কে, এই যে ট্রিনিটি বোমা। কোথায় পরীক্ষাটা করছে? নিউ মেক্সিকোর কি, কোন কোন স্থান, আলামো গোর্ডো। যাই হোক, নিউ মেক্সিকোর আলামো গোর্ডো নামক স্থানে প্রথম পারমাণবিক বোমার নাম কি, ট্রিনিটি। কত সালে? 1945 সালে পরীক্ষা করছে। এরপরে ওই যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে মাইরা দিচ্ছে পরীক্ষা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু। ধন্যবাদ সবাইকে। আর এর পরে কোনো সমস্যা থাকলে এটা ক্লাসে জিজ্ঞেস করবো। ধন্যবাদ। ভালো থাকো।